নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের পাঠ করে শোনাতে চলেছি একটা নতুন গল্প। আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা বিধাতার পরিহাস। রুমনের জীবনের খাত স্বচ্ছন্দ গতিতেই বয়ে চলার কথা। বাবা মার দুটি মাত্র সন্তান, একটি ছেলে একটি মেয়ে। বাবা শিক্ষিত, মাও কিছুটা। ছেলে মেয়েদের তারা যথাসাধ্য শিক্ষিত করার চেষ্টা করেছেন, শিক্ষিত হয়েছেও তারা। রুমনি বিএ পাশ করেছে, এমএ পড়বে এই কথা সবাই জানে। অকস্মাৎ কি একটা হয়ে গেল, জীবনটা যেন তছনছ হয়ে গেল। শুধু রুমনির নয়, মা বাবারও। বাবার সময় কম, ছেলে বাইরে থাকে। বাজার হাট, ট্যাক্স জমা দেওয়া, প্লাম্বারকে ডেকে জলের কল পরিষ্কার করা সব ওকেই করতে হতো। হাসি মুখেই করতো রুমনি, কতকটা স্বেচ্ছাতেই, নইলে বাবার ওপর বড্ড চাপ পড়ে। সুখের সংসার, ছোট্ট বাড়ি, ছোট্ট পরিবার, সবাই ভদ্র শান্ত। এমনি করে বাজারে যেতে যেতেই ছেলেটিকে নজরে পড়ে। দীপের নাম। যে দোকান থেকে ওয়াড়, পর্দা ইত্যাদির কাপড় কিনত, সেইখানেই দীপেন কাজ করত। খুব একটা সুন্দর কি সুপুরুষও নয়, সুগঠিত দেহ, মুখের ভাবটিও বড় ভালো। সবচেয়ে যেটা আকর্ষক সেটা হলো চোখ দুটি। দৃষ্টি চপল বা চঞ্চল নয়, রমণী ধরা ফাঁদ নয়, আয়ত চোখে শান্ত দৃষ্টি। গভীরই বলা যায়, প্রগলভ নয় আদেও, মিতবাক, স্বল্পভাষী, ব্যবহার ভদ্র, তবে তা দেখাবার জন্য ব্যগ্র নয়। ক্রমে শুনল রুমনি দীপেন লেখাপড়া করেছিল, কলেজেও ঢুকেছিল, অর্থাভাবেই বেশি দূর এগোতে পারেনি, ভালো চাকরিও পায়নি। তাই দুই ভাই এই ধরনের রাস্তার ধারের দোকানে সামান্য কাজ করে, খুবই দরিদ্র। এ কথা দোকানের মালিকও বলেছেন, বলেছে ছেলেটিও, বারবার বলেছে। রুমনির চিত্ত জয় করার কোনো চেষ্টাই করেনি, বরং আতঙ্কিত হয়েছে। অতি দরিদ্র আমরা, সে আপনিও ভাবতে পারবেন না, আকুল ভাবেই বলেছে। কিন্তু রুমনির জেদও বেড়েছে। সে এতদিনের আশ্রয়, বাবা মা স্নেহ উপেক্ষা করে ওদের বাড়ি গিয়ে হাজির হয়েছে এক বস্ত্রে। বিয়েও হয়েছে একটা, কিন্তু ঝোঁকের মুখে দৈহিক আকর্ষণের প্রবল আবেগে কোনো কথা ভাবেনি। ভুল ভাঙতে অবশ্য দেরি হয়নি, তবু প্রাণপণে দাঁতে দাঁত দিয়ে সহ্য করেছে। ওপারে যাবার পথ বন্ধ করে যাকে বলে এদিকের নৌকা ডুবিয়ে দিয়ে যাওয়া, তাই এসেছে সে। সেটা জানে বলেই ওই বিভৎস দারিদ্র্য সহ্য করেছে। 1 বছর ছিল, আর পারল না। ফিরে এসে মায়ের পায়ে আছড়ে পড়ল। মা তো আশ্রয় দেবেনি, বাবাও তাড়িয়ে দিতে পারলেন না, কিন্তু চরম অস্ত্রটি হানলেন 2 দিন পরে। বললেন, হতভাগী নিজের জীবনটা তো নষ্ট করলই, সে ছেলেটার জীবনও নষ্ট করে দিল। সে সেই রাতেই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে তা কেউ জানে না। কে জানে আত্মহত্যাই করলো কিনা। ওর মালিক বারবার শোনালেন, বড় ভালো ছেলে ছিল, বড় ভদ্র, বিশ্বাসী। সে প্রাণপণেই চেষ্টা করেছিল আপনার মেয়ে না এই দুর্গতিতে পড়ে। আপনার মেয়েই তো জেদ করল, ওরা কি এই ঘরে থাকতে পারে? মিছিমিছি অত ভালো ছেলেটারই বোধহয় জীবনটা নষ্ট হয়ে গেল, ওদের ফ্যামিলিটারও। মা আছেন, তিনি তো কান্নাকাটি করছেন। বাবা মা আশ্রয় দিলেন বই কি, না দেওয়ার উপায় কি? কিন্তু রুমনি প্রতিদিন প্রতি পদে অনুভব করতে লাগলো, কন্যা স্নেহের সে উত্তাপ আর বিন্দু মাত্র নেই। বাবা তো বটেই, মনে হতে লাগলো মা আর তার মধ্যেও যেন একটা সূক্ষ্ম ব্যবধান রচিত হয়েছে। শুধু কি তাই? রুমনির মনে হয় পাড়া প্রতিবেশী, এমনকি বাজারের লোকগুলো পর্যন্ত ওকে অবজ্ঞার চোখে দেখে, টিটকিরিও দেয়। তবে
কাল বড় চিকিৎসক। ধীরে ধীরে সব সয়ে যায়, প্রতিবেশীরাও অভ্যস্ত হয়ে যায়। তবু এখানে থাকা চলবে না, এইটাই অহরহ ভাবে। কোনো একটা নিজস্ব ব্যবস্থা করে নিতে হবে। সে এমএ পাশের চেষ্টা না করে স্পোকেন ইংলিশ শিখতে শুরু করলো, সেই সঙ্গে শর্ট হ্যান্ড আর টাইপ রাইটিংও শিখেও নেয় তাড়াতাড়ি। চাকরিটাও একটা পেয়ে যায়, সাধারণ একটা বেসরকারি ফার্মে। তবু মাইনে যা, তাতে একা একটা কোনো হোস্টেলে থাকা যায়। কিন্তু তা হলো না। মা হঠাৎ মারা গেলেন। বাবাকে ছেড়ে যাওয়া যায় না। দাদা চাকরি পেয়েছে বোম্বেতে, ওখানেই বিয়ে করবে এমনই জনশ্রুতি। বাবা বললেন, তুই এমএটা দে, প্রাইভেটে দে। ফার্স্ট ক্লাস পাবি না সবাই বলে, তবু ডিগ্রিটা তো হয়ে থাকবে বল। মেনে নিল বাবার কথাটা। এতে যদি বাবার মনের কাছে আসতে পারে তবু। আর সর্বদা ব্যস্ত থাকতেই তো চায় সে। সময়ের সঙ্গে সঙ্গে সেই দুঃসহ জীবনের স্মৃতি মনের প্রান্তদেশে চলে গিয়ে একটা আবছা ধূসরতায় পরিণত হয়েছে। আর ঠিক সেই সঙ্গেই যেন ধীরে ধীরে সেই শান্ত ভদ্র স্বল্পাবাক মানুষটির মূর্তি বাস্তবে কল্পনায় মিশে ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠছে। সেই আশ্চর্য সুন্দর চোখ দুটির অপরিমেয় আকর্ষণ, সেইটাই যেন ঠেলে সরিয়ে দিতে চায় সে। এমএ পরীক্ষা শেষ হবার জন্যেই বোধহয় রুমনির বাবা অপেক্ষা করেছিলেন। হঠাৎই মারা গেলেন। দাদা এখানে থাকবে না, একা ঘর সংসার নিয়ে থাকতে পারবে না সে। ইতিমধ্যে একটা ভালো আপিসে স্টেনোগ্রাফার নয়, সেক্রেটারির কাজ পেয়ে গেল। বড় আপিস, ম্যানেজিং ডিরেক্টর বাঙালি, ব্যবহার খুব ভালো। রুমনি যথাসম্ভব আসবাবপত্র একটা ঘরে পুরে বাকিটা ভাড়া দিয়ে এক ওয়ার্কিং গার্লস হোস্টেলে গিয়ে উঠল। শান্তি না পাক, মুক্তি পেল একরকম। নতুন সেক্রেটারি কেমন কাজ করবে সে বিষয়ে ম্যানেজিং ডিরেক্টর অশ্বরীশবাবুর একটু সংশয় ছিল, কিন্তু তিনি মাসখানেক দেখেই নিশ্চিন্ত হলেন। আগের সে সেক্রেটারির চেয়ে অনেক ভালো। ফাইলিং নিখুঁত, সব ফাইলই নখদর্পণে থাকে। কোনটা জানতে চান সাহেব তা চোখের পাতা পড়ায় বুঝে নেয় সে। বিলিতি বই পড়ে দেখেছে, যথাসময়ে চা বা কফি করে দেওয়া বড় সাহেবকে সেক্রেটারির কাজের মধ্যেই পড়ে। সে সাহেবকে বলে একটা হিটার বা চা কফির ব্যবস্থা করে নিয়েছে। কখন কি দরকার তা বলতে হয় না, রুমনি আগেই করে এনে দেয়। অশ্বরীশ বলেন, তুমি আমাকে বাঁচালে। ওই বেয়ারাটা যে কোথা থেকে চা নিয়ে আসতো, অখাদ্য একেবারে। ফলে মাইনে বাড়তে দেরি হয় না। মাইনে বাড়ানোর সীমা বেশি লঙ্ঘন করা যায় না, কিন্তু বিভিন্ন ভাতার ব্যবস্থা করা যায়। অশ্বরীশ সেই পথই ধরেন। সচ্ছলতা আসে, সেই সঙ্গে কেবলই মনে হয় স্বল্পবাক, ভদ্র, শান্ত সেই মানুষটির কথা। দারিদ্র্য কমানোর এই পথটার কথা যদি আগে ভাবত সে। অশ্বরীশ যে এই সেক্রেটারির প্রতি আকৃষ্ট হয়েছেন সে বিষয়ে আপিসের কারো সংশয় নেই, সেটা রমণীও বোঝে। ওকে দেখলেই অশ্বরীশের মুখের চেহারা স্নিগ্ধ হয়ে আসে, কখনো বা উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু তিনি অতিশয় ভদ্র, কোমল ব্যবহার, কখনো কখনো কিছু সন্তর্পণে উপহার, যা কোনো বিশেষ অর্থ বহন করে না। এছাড়া কোনো আতিশয্য বা অন্তরঙ্গতার চেষ্টা তিনি করেন না। তবে ইদানিং পারিবারিক প্রসঙ্গ এসে যায় কথাবার্তায়। স্ত্রীর শরীর আদেও ভালো নয়, দীর্ঘকাল কোনো সন্তানাদি হয়নি। এখন পরপর 2টি সন্তান হবার পর আরও ভেঙে পড়েছে এবং সেই জন্যে এখন স্বামীকেই দায়ী করেন। তার মতে স্বামী যদি ব্যবসা নিয়ে এমনভাবে দিনরাত না কাটাতেন তাহলে তার শরীর এত ভেঙে পড়তো না। ওর নাকি বিয়ে করাই উচিত হয়নি, ইত্যাদি ইত্যাদি। মধ্যে মধ্যে রুমনির সামনে কপালে হাত দেন, বলেন, সত্যি হয়তো আমার বিয়ে করা উচিত হয়নি। জানো, আমি কয়েকবারই বাইরে গেছি, ইউরোপ তো বটেই, আমেরিকাতেও গেছি। সেখানকার ব্যবসাদারেরা আরও বেশি ডুবে থাকেন কাজের মধ্যে, কিন্তু তাদের স্ত্রীরা এত নিঃসঙ্গতা বোধ করে না। অন্য পুরুষকে নিয়ে রাত কাটানো তাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। স্বামীরাও অত মাইন্ড করে না।
রুমনি এ কাজে যোগ দেবার বছর দিনের পরেই অশ্বরীশের স্ত্রী মারা গেলেন। বিব্রত হয়ে পড়লেন অশ্বরীশ সন্তান দুটিকে নিয়ে। একটি শিক্ষিত সিস্টার নিয়ে এলেন এক মিশনারি প্রতিষ্ঠান থেকে, কিন্তু তাতে ওর সন্তানরাও যেন ক্রমশ পর হয়ে যাচ্ছে মনে হয়। এক আধ দিন সঙ্গে করে আপিসে নিয়ে আসেন। রুমনি তাদের মনোরঞ্জন করার আপ্রাণ চেষ্টা করে, তারাও খুশি হয়। অশ্বরীশ তৃষাতুর দৃষ্টিতে চেয়ে থাকেন রুমনির দিকে। শেষে প্রায় বছর খানেক কাটাবার পর আর থাকতে পারেন না অশ্বরীশ, প্রস্তাবটা করেই ফেলেন। তুমিও তো দীর্ঘকাল একা কাটাচ্ছ, আমাকে বিয়ে করো না রুমনি। আমি কথা দিচ্ছি, সাহচর্য ছাড়া আর কিছুই চাইব না। যদি আমার সঙ্গে দৈহিক সম্পর্ক তোমার অরুচিকর মনে হয়, আমি কোনো কারণেই সীমা লঙ্ঘন করব না। একটু সাংসারিক শান্তি, একটু তোমার সাহচর্যের জন্য মনটা হাহাকার করছে। হ্যাঁ বা না প্রথম দিন কিছুই বলেনি। হ্যাঁ, অশ্বরীর সম্বন্ধে তারও একটু দুর্বলতা ছিল বই কি মনে মনে, কিন্তু সেই মুখটা। অশ্বরীশ উত্তরের জন্য পেড়াপিড়ি করেননি, এমনকি আর ও প্রসঙ্গও তোলেননি। দিন সাতেক পরে নিজেই কথাটা পারে রুমনি। বলে, আপনার মতো এত ভদ্রভাবে কেউ এ প্রস্তাব তোলেনি আজ পর্যন্ত। হ্যাঁ, প্রস্তাব অনেকভাবেই অনেকে করেছে বই কি, সে কেবলই আসঙ্গ লিপ্সা। যাকে, কিন্তু একটা বাধা আছে। এই বলে সে ওর প্রথম বিচ্ছেদের ইতিহাসটা খুলে বলে। সে বেচারির কোনো দোষ ছিল না, রুমনি বলতে গেলে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। হয়তো সে আত্মহত্যাই করেছে। সেক্ষেত্রে কি আমরা আমার সুখী হওয়ার কোনো অধিকার আছে? তাছাড়া একটা বিয়েও তো হয়েছিল। স্থির হয়ে বসে সব শুনে অশ্বরীশ বললেন, তুমি একেবারে তাদের বাড়িতে গিয়ে পড়েছিলে, তাই নিজেদের ভদ্রতা রাখাতেই একটা অনুষ্ঠান করেছিলেন তারা। ওটা যা বর্ণনা দিলে, হিন্দু বিবাহটাও সম্পূর্ণ হয়নি, রেজিস্ট্রিও তো করনি, সুতরাং ওতে আইনে কিছু আটকাবে না। তাছাড়া এই দীর্ঘকাল কোনো খবর পাওনি যখন, তখন বুঝতে হবে তিনি মারাই গেছেন বা অন্যত্র অন্যভাবে জীবন যাপন করছেন। তুমি যদি দয়া করে আমার ঘরে আসো, আমি রীতিমতো রেজিস্ট্রি করেই বিয়ে করব, এবং তোমার জন্যে সেই তখনই ভবিষ্যতের মতো একটা প্রভিশন করে দেব। না না, ওটা দরকার নেই। যা টাকা আমার কাছে আছে তাতে হয়তো কাটাতে পারবো, আপিসের মাইনে পেলেই চলবে। যদি আসি আপনার জন্যেই আসবো, টাকার সম্পত্তি মেয়েদেরই থাক। অশ্বরীশ হাসলেন, বললেন, এজন্যেই তোমার কথা ভাবা দরকার। মেয়েরা তো নিতান্তই ছোট, ওরা কি বুঝবে? যদি আমি হঠাৎ চলে যাই, 5 ভূতে লুটে খাবে, মেয়েগুলো পথে বসবে। যাকগে সে কথা, এখন কেন? ঘরে এসো আগে, তারপর না হয়। বিয়ে হলো রেজিস্ট্রি করেই, অনাড়ম্বরে। অন্তরঙ্গ বন্ধু ছাড়া কাউকে বলা হয়নি, তবে কর্মচারীরা জানলেন বই কি। তা নিয়ে যথারীতি কিছু টিটকিরিও দিলেন কেউ কেউ। প্রায় বিয়ের সঙ্গে সঙ্গেই অশ্বরীশ একটা ট্রাস্ট ডিড করে ফেললেন স্ত্রীর 1/3, বাকি 2 মেয়ের। কিন্তু ট্রাস্টই থাকবেন ওর এই স্ত্রী। রুমনি বললে, এত তাড়াতাড়ি এই হাঁকড় পাকড় করছেন কেন আপনি বলুন তো? আমি যদি থাকি, মেয়েদের প্রাপ্য তারাই পাবে। সে কথার উত্তর না দিয়ে অশ্বরীশ বললেন, তুমি কি আমাকে এখনো আপনি আগে করবে? তুমি বলবে না? বলবো, আসলে একটু সময় লাগবে। হ্যাবিটস ডাই হার্ড। এক ঘরে এক খাটেই শোয়া, দুরকম ব্যবস্থা করে লাভ নেই, সে একরকমের ন্যাকামি। অশ্বরীর সম্বন্ধে দুর্বলতা আছে তা সে মনে মনে স্বীকার করতে বাধ্য। তবু সেই একটি শ্যামল দেহের আলিঙ্গন, আয়ত চোখের শান্ত সুগভীর দৃষ্টি আজও যেন ভুলতে পারে না। মনে হয় তার প্রতি অবিচার করা হচ্ছে। মনে হয় বুঝি আজও সেই লোকটি সম্বন্ধে আসক্তি তার যায়নি।
তবু এ লোকটির স্নেহ ভালোবাসা, পরবর্তীকালের আকুল তৃষ্ণা, এও অস্বীকার করার উপায় নেই। এ যেন সেই চারুবাবুর দোটানা, গল্পের নায়িকা হয়ে যাচ্ছে সে। একজনের জন্য একাদশী করে আর একজনের জন্য সিঁথিতে সিঁদুর দেয়। প্রথম যখন পরে হঠাৎই হাতে এসে গিয়েছিল, তখন মনে হয়েছিল অবাস্তব। এখন আর অতটা মনে হচ্ছে না। বিধাতার লিখন। সুখ রুমনির কপালে তিনি লেখেননি, তাকে নিয়ে ঠাট্টা তামাশা করছেন মাত্র। 1 বছরও গেল না, হঠাৎই ম্যাসিভ হার্ট অ্যাটাক হলো অশ্বরীশের। শেষ কথা পর্যন্ত একটা বলে গেল না। সেবা করার, বাঁচাবার চেষ্টা করার মতো এক মুহূর্তও পাওয়া গেল না। আবারও সে নিঃসঙ্গতা। মেয়ে দুটোর খুব অনুগত হয়ে গেছে এই পর্যন্ত। তাদেরই সম্পত্তি আগলায়, আপিসে গিয়ে অশ্বরীশের প্রাপ্য বুঝে নেয়। মেয়েদের আরও ভালো শিক্ষার জন্য বড় মেয়ে স্কুলের শিক্ষিকা বাড়িতে আনায়, বাইরে কোনো কোচিংয়ে দিতে চায় না। তবে এবার বুঝি তারও শরীর ভাঙতে বসেছে। এত কাজ এবং এত চিন্তার বোঝা আর টানতে পারছে না। মনে হয় সেই লোকটির কথাই। নামটা যে দীপেন তা মনে থাকে না, কিন্তু মানুষটির সেই চোখ, সেই আশ্চর্য আলিঙ্গন আজও ভুলতে পারে না। কে জানে বেঁচে আছে কি? বেঁচে যে আছে হঠাৎই খবর পাওয়া গেল। মানুষটা এসে হাজির হলো। এখন সব কাজ করে উঠতে পারে না রুমনি, তাই সেও সেক্রেটারি রেখেছে। সে মেয়েটাই খবর দিলে। ভদ্রলোক বলেছেন কাপড়ের দোকানের বন্ধু, এটা বললেই চিনতে পারবেন। খুব সম্ভ্রান্ত লোক বলে মনে হয়, দামি পোশাক পরেন, বেশ সুপুরুষও। আর বলতে দিল না রুমনি, ছুটতে ছুটতে নিচে নেমে এলো। সেইখানে চলনের ওপরেই তুমি, বলে ওর পায়ে লুটিয়ে পড়ল একেবারে। তারপরে অজ্ঞান হয়ে গেল। ডাক্তার, নার্স, হুলুস্থুলু কাণ্ড। অনেকে সন্দেহের চোখে দেখতে লাগলো দীপেনকে। দীপেন বিচলিত হলো না, চুপ করে এক পাশে বসে রইল, সেই শান্ত গভীর দৃষ্টি। ডাক্তার চেনা লোক, তিনি ভ্রু কুঁচকে বললেন, আপনি ওর কে হন তা জিজ্ঞাসা করতে পারি? আমি ওর স্বামী। শুধু এইটুকু বলেই চুপ করে গেল। জ্ঞান হলো বই কি, কিন্তু জ্ঞান হওয়া মাত্র সেই বলল, তিনি তিনি কই আমার স্বামী? এই যে আমি, বলে কাছে এসে হাতটা ধরে বলল, তোমাকে নিয়ে যেতে এসেছি রুমনি। বড় দেরি করে ফেললে গো। তোমার যোগ্য বাসস্থান করতে পেরেই আমি এসেছি, কিন্তু খবর পেতেই যে বড্ড দেরি হয়ে গেল। কেউ বলতে পারল না। আজই দৈবাত তোমার নামের ট্যাবলেটটা চোখে পড়ল। তবে অস্থির হইও না, তোমাকে নিয়েই যাব। ডাক্তার নিষেধ করলেন। রুমনি শোনে না, বলে, আমি আমি আর কি যেতে পারবো? অনেক বন্ধনে জড়িয়ে পড়েছি। সে কথা থাক, আমার শরীরও আর বইছে না। তুমি তুমি বরং থাকো। একটু সামলে নিতে পারলে এই বিপুল বোঝা, এই দুটো মেয়ে, সব তোমার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হব। তুমি তুমি আমার সব অপরাধ ক্ষমা করবে তা জানি। যদি যদি কটা দিনও বাঁচি, শুধু আমার চোখের জলে তোমার পা দুটি ধুইয়ে দিয়ে নিজের দুষ্কর্মের বোঝা হালকা করব। তুমি যেও না লক্ষ্মীটি, আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দাও। ওসব থাক রুনু, তুমি শান্ত হও। যা হয়েছে তার জন্য আমিও দায়ী, অর্ধেকেরও বেশি। শুধু তুমি এখন চেষ্টা করো আমার নাগপুরের বাড়িতে গিয়ে পৌঁছানোর। এখন ঘুমাও দেখি। সে দু হাতে রুমনির চোখের পাতা বুজিয়ে দেয়। রুমনি ম্লান হেসে ওর হাতটা চেপে রাখে চোখের ওপর, শুধু আস্তে আস্তে বলে, ঈশ্বর যদি পাইয়ে দিলেন, একটু সময় দিলেন না কেন? এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা বিধাতার পরিহাস গল্পটি।
এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।